কমানো না, যাবে না। শ্বশুর অলরেডি হয়ে গেছি। ও, ভাস্তি বিয়ে হয়ে গেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া লাইভ শুরু হচ্ছে, আচ্ছা ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। কাইন্ডলি শুরু করেন। সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন বিএনআরসি কর্তৃক আয়োজিত টকশো ফোকাল পয়েন্টের 52তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ফোকাল পয়েন্টে আজকের আলোচ্য বিষয় দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কেবল অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। এই বিষয়ে কথা বলতে আমাদের আমন্ত্রণে সম্মতি দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক সাংসদ, সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। টকশোটি সঞ্চালনা করছি আমি আরাফাত বিল্লাহ খান, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। আপনাদের সবাইকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। এবং আপনারা যে আজকে অনেক কষ্ট করে অনেক আপনাদের কাজ ফেলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এজন্য আমরা আমাদের ফোকাল পয়েন্টের পক্ষ থেকে, মিডিয়া সেলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা তাদের সবাইকে লাইভটি শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আজ 18 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসটি বাংলাদেশের পলিটিক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বলা হয়ে থাকে বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনটি সবচাইতে সুষ্ঠু, স্বচ্ছ ও গুরুত্বপূর্ণ। 1991 সালে বলতে হবে এটা। জি জি, 1991 সালে এক্স্যাক্টলি। তো আমরা আসলে এই ফেব্রুয়ারি মাসে আমাদের এই মাসটি যেহেতু আমরা খুব বেশি ইম্পর্টেন্স দেই এবং আমরা গত বছরও পালন করেছি গণতন্ত্র রক্ষা দিবস এই দিনটিতে। যেটা আমাদের সঙ্গে জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু রয়েছেন। আপনি সে নির্বাচনে অংশ না নিলেও আপনি নাটোর 2 আসনের পুরো নির্বাচনী ব্যবস্থাপনা আমরা যতটুকু জানি আপনার হাত থেকে আপনি অন্যতম ভূমিকা পালন করেছেন। একই সাথে আপনার রয়েছে এরশাদ বিরোধী আন্দোলনের একটি দীর্ঘ অভিজ্ঞতা এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। আপনার কাছে আমাদের আসলে ঠিক জানতে চাওয়া যে 91 নির্বাচনটি, এই যে আপনার নির্বাচন, সেটা আসলে কি ধরনের গুরুত্ব বহন করে? এখন কি আমাকে বলতে হবে না? জি, আমাদের ঠিক প্রশ্ন না, জানতে চাও আপনার কাছে। আপনার সবাই সিনিয়র, আমি প্রশ্ন করবো না। রহমানুর রাহিম। আজকের এই ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস ভাই এবং আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমাদের আসাদ ভাই সহ, এবং আজকে যারা দর্শক এবং আজকে যে উপস্থাপক আরাফাত সহ যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে 1991 সালের এই নির্বাচনের আগে আপনারা সবাই জানেন যে এরশাদ যখন 1982 সালের 24শে মার্চ একটা নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা জোর করে যখন কেড়ে নিল, আমাদের সে সময় প্রেসিডেন্ট ছিলেন আব্দুল সাত্তার সাহেব, তাকে ভয় দেখিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে সেদিন ক্ষমতা নিয়েছিল। তারপরে দীর্ঘ 9 বছর এই এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, তৎকালীন 5 দলীয় জোট, বিএনপি ছিল তখন 7 দল, আওয়ামী লীগের সম্ভবত 11 দল কি 10 দল, 8 দল, আর আপনার বামফ্রন্ট, বাম আলারা, ওদের বোধ 5 দল, এবং জামাত ইসলামও আলাদাভাবে আমাদের এই আন্দোলন সংগ্রামে তারাও আমাদেরকে অংশগ্রহণ করেছিল। এবং সেই আন্দোলনে আপনারা জানেন যে একটা দীর্ঘ সময়, যেন আমি তখন আমার বয়স কম ছিল, আমি ছাত্র দলের আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম। আন্দোলন যখন অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়, অর্থাৎ এর সাথে যখন পতন হয়, তখন আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। তো তখন বয়স অনেক কম ছিল।
তো এই 9 বছরে আমি ধরেন প্রায় চারবার জেলে গিয়েছি, এবং দীর্ঘ 1-1.5 বছর, 9 বছর 1-1.5 বছর সেই সময় জেলে ছিলাম। এরপরে তো এখন তো আওয়ামী লীগের সময় তো কতবার জেলে গেলাম, আর 5-7 বছর জেল খাটছি, সব মিলে আর কি 5-6 বছর জেল খাটা হয়ে গেছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, সেই সময় এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন চলছিল, আজকে যে প্রবলেমটা, আজকে যে কথাগুলো আজকে যে ওবায়দুল কাদের সাহেব বললো, আওয়ামী লীগের তথ্যমন্ত্রী বলছে কি মানে সংবিধানের বাইরে তারা যাবে না, তখন কিন্তু এরশাদের মন্ত্রীরা এরশাদও বলেছে যে এই সমস্ত হবে না, কোনো তত্ত্বাবধায়ক সরকার বা কোনো অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুই হবে না। তখন আপনারা জানেন যে তিন এই যে জোট, বিএনপি, 5 দল এবং 8 দল মানে আওয়ামী লীগ, সবাই মিলে আমরা কিন্তু একটা রূপরেখা দিয়েছিলাম, যেটা কিনা এরশাদের পতন হলে ওই আলোকে বাংলাদেশে একটা নির্বাচন হবে। তখন কিন্তু কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য পার্লামেন্টও ছিল, বা পার্লামেন্টে পাশ করার মতো অবস্থা ছিল। যখন এরশাদের পতন হয় 1990 সালের 6 ডিসেম্বর সম্ভবত, এরশাদের পতন হওয়ার সময়, পতনের পরে আপনারা জানেন সে সময় চিফ জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সাহেব চিফ জাস্টিস ছিলেন। তাকে প্রথমে বোধহয় মধ্যু সাহেবকে ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট করে তাকে তার হাত থেকে পরবর্তীকালে শাহাবুদ্দিন সাহেব ক্ষমতা নেন এবং তত্ত্বাবধায়ক সরকারের উনি প্রধান হিসেবেই তখন নির্বাচন পরিচালনা করে। এবং আপনারা সবাই, দেশের মানুষ সবাই জানে আমরা যে এরশাদের পতনের পরে আসলে সত্যিকার অর্থে তখন বিএনপির মূল রাজনীতির ধারক বলেন, বাহক বলেন, যা কিছু বলেন না কেন, সময় কিন্তু সেটাই। আমি গতকালকের মিটিং এ আমি ছাত্র দলের, যুব দলের অংশগ্রহণ নেতাদের নিয়ে কালকে বসছিলাম। তো আমি তাদেরকে বললাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহীর বিভিন্ন কলেজগুলো থেকে সে সময় বিএনপির মহাসচিবও যদি রাজশাহীতে আসতো, ছাত্র দল দিয়ে আমরা মিটিং করে দিতাম, জনসমাবেশ, ছাত্র সমাবেশ, মানে ছাত্ররাই এদেরকে সমাবেশ, গণসমাবেশে পরিণত করতো। এখন কিন্তু ছাত্র নাই, এখন আমাদের বিএনপি, আমরা যারা বিএনপি করি, বিএনপির লোক দিয়ে এখনো আমাদের মিটিং করতে, অর্থাৎ মানে এমন একটা পরিবর্তন হয়ে গেছে। তবে এটা আমাদের দোষ কিনা জানি না, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের সন্ত্রাস তাণ্ডব, ঢাকা বিশ্ববিদ্যালয় অহরহ সারা দেশের দেশে গতকাল কেন পরশু দিনও ওই যে ছাত্র আন্দোলন, ছাত্র এদেরকে পিটিয়ে তাদেরকে বের করে দিয়েছে, এগুলো তো বিচারও হয় না, এদের কোনো গ্রেপ্তারিও হয় না, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। তো আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, সেই সময় এই ছাত্ররাই ছিল এদেশের আন্দোলনের একটা প্রাণ, আন্দোলনের অগ্রণী ভূমিকা ছিল সমস্ত ছাত্র সংগঠন। তো আজকে সে সময় আমরা ছাত্র দল যারা করেছি সারা দেশে একটা মানে কি বলবো, একটা বিশাল একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। যাই হোক, পরবর্তীকালে যখন এরশাদের পতন হলো, পতন হওয়ার পরে সেই যে তত্ত্বাবধায়ক সরকার যেটা বলছেন যে মানে প্রয়োজনীয়তা, এবং আমরা বিশ্বাস করি যে সেদিন আওয়ামী লীগ ক্যাবিনেট তারা তৈরি করে ফেলেছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে এবং কারা কারা মন্ত্রী হবে। সে সময় তো তারা মন্ত্রী তখন ওই পত্রিকা, বিভিন্ন মিডিয়ায়, যদিও এখনকার মতো মিডিয়া অত স্ট্রং ছিল না, তখন পত্রিকায় ছিল, বিভিন্ন পত্রিকায়, ইনকিলাব তখন সবচেয়ে জনপ্রিয় ছিল। এখানে একটু সংশোধনী ভাই, এখনকার মিডিয়ার সংখ্যা বেড়েছে, মানে সংখ্যা বেড়েছে, ওটাই বলতে চেয়েছি। মানে স্ট্রং মানে কি, মানে বোঝা যাচ্ছে যে সংখ্যা এখন বেশি। তখন যে ইনকিলাব মানুষ বেশি পড়তো, তখন আন্দোলন ছিল, বিভিন্ন ইত্তেফাক তো দালালি করতো, এখনো দালালি করে। যাই হোক, হয়তো তখন এতটা মানে যেহেতু উনি এরশাদের সাথে মন্ত্রী ছিলেন মঞ্জু ভাই, হয়তোবা তারপরও অনেকটা এখনকার থেকে অনেকটা বেটার ছিল ওই সময়ের কথা। তখন হয়তো ব্যারিস্টার মইনুল সাহেব বোধহয় দেখভাল করতো। তা আমি যেটা বলতে চাচ্ছি যে তখন পত্রিকায় একদিন একটা মিটিং এ বোধহয় শেখ হাসিনা বলেই দিল যে বিএনপি কি 10টার বেশি সিটি পাবে না। এইভাবে এটা মানে বিভিন্ন পত্রিকায় সে সময় প্রচার হলো। তো যাই হোক, এবং বিএনপি ইনকলাব নির্বাচনের আগে একটা অ্যানালাইসিস দিয়েছিল যে বিএনপি কটা সিট পাবে, আওয়ামী লীগ কটা সিট পাবে, এবং অদ্ভুত ব্যাপার, নির্বাচনের রেজাল্টটা কিন্তু তাই হলো, বিএনপি ক্ষমতা চলে আসলো। তো
তো আজকে আমি যে কথাটা বলতে যাচ্ছি যে দেখেন, আওয়ামী লীগ ক্যাবিনেট রেডি করে ফেলেছে, অথচ বিএনপি ক্ষমতা চলে আসছে। তো তার মানে আমি যেটা বলতে চাই যে অর্থাৎ ওদের যে একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, অর্থাৎ তৎকালীন ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ধরেন আমাদের নাটোরে যেরকম আমার নির্বাচনী এলাকায় আমি নিজেই প্রার্থী হয়েছিলাম, যদিও আমার বয়স তখন সম্ভবত 27 হবে। আমি আমাদের তৎকালীন আমাদের নেত্রী উনি আমাকে বলেও ছিল যে তুমি নমিনেশন করো। আমি দেখ, ওখানে আমাদের পার্টির মধ্যে একটা ইন্টারনাল গ্রুপিংও ছিল, আমরা আরেকজন ছিলেন আমার এক সিনিয়র ভাই, ডেকে নিয়ে ম্যাডাম বলছিল যে তখন ইলেকশন হচ্ছিল উপজেলা আর পার্লামেন্ট। তো বললো যে উপজেলা ইলেকশন করবে সে পার্লামেন্ট ইলেকশন করবে না। আমি বললাম যে ম্যাডাম আমি উপজেলা ইলেকশন করবো। তো ও বললো যে না, আমি উপজেলাই করবো। তো ম্যাডাম বললো যে ঠিক আছে, তুমি যদি উপজেলা করো, দুটো জেলা পার্লামেন্ট করবো। আমি সেভাবেই মানে ইলেকশনের জন্য মানসিক ভাবে ছিলাম। তো যাই হোক, ইলেকশন যখন আসলো 27 ফেব্রুয়ারি 1991 সালে, আমার যেটুকু মনে হয়, আমি সঠিক বললাম কিনা জানি না, তো সে নির্বাচনে আগে আমি নমিনেশনের জন্য গেলাম। তখন ম্যাডাম, আমি বললাম আর কি, যাই হোক তোর বয়স কম ছিল, তো ম্যাডাম হয়তো ভাবে নাই, আমাকে 6 মাস আগে হয়তো উনি আমাকে কথাটা বলেছিলেন যে নেক্সট ইলেকশন তুমি করবা। তো বয়সে কম, তখন বিয়ে শাদিও করি নাই, বয়স অনেক কম। এখন এই অবস্থায় উনি দেখলো ছাত্র দলের প্রেসিডেন্ট। তবে আমার বিশ্বাস যে আমি ওই ইলেকশন করলে আমি অবশ্যই এমপি হতে পারতাম। তো যদিও উনি ম্যাডাম জেলার প্রেসিডেন্ট সে সময় যিনি ছিলেন, ওনাকে দিলেন, ওনার এগেনস্টে বিএনপি আরেকজন প্রার্থী দাঁড়ায় গেল, যার কারণে পুরো নির্বাচনটা আমি আমার ধানের শীষের পক্ষে বা আমার প্রেসিডেন্টের পক্ষে কাজ করেছি। রেজাল্ট আমরা পেলাম না, ওখানে জয়লাভ করলো আওয়ামী লীগ। তো এখন যাই হোক, আমি যেটা বলতে চাই যে নির্বাচন যে নিরপেক্ষ হয়েছে, নির্বাচন কেন্দ্রে যে সাধারণ মানুষ যেতে পেরেছে, 91-ও গিয়েছে, 96-ও গিয়েছে, 2001 সালেও গিয়েছে। আমি মনে করি এই দুই তিনটা নির্বাচন একটু আপনার সঙ্গে যোগ করতে চাই আর কি, যে আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আউট করেছেন এখানে, সুষ্ঠু নির্বাচন ছিল। একই সঙ্গে আপনার আমরা একটা ঘটনা জানি যে ওই সময় বিটিভিতে আপনার বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলই আধা ঘন্টা করে সময় পেয়েছিল নির্বাচন ইশতেহারের বিষয়ে কথা বলবার জন্য, এবং সেই বক্তব্যের পরে যতটুকু জানি সারা দেশের নির্বাচনের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়। যদি আপনি সেই বিষয়ে কিছু বলতেন যে কেন বিটিভিতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের পরে অ্যাকচুয়ালি বিএনপির পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়। তো সেই বক্তব্য আসলে কি গুরুত্ব বহন করেছিল, কেন এরকম হয়েছিল? এখানে হয়েছে কি, আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি, এখানে আমাদের এই জনপ্রিয়তার পিছনে, বিএনপির এই জনপ্রিয়তার পিছনে আমি মনে করি আমাদের কতটুকু কৃতিত্ব আমি জানি না। ইলিয়াস ভাইয়েরা আছেন, আমার আসাদ ভাইয়েরা আছেন, আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই জনপ্রিয়তার পিছনে একমাত্র একজনই, সে হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার মুখ যত চলবে, বিএনপির জনপ্রিয়তা তত বাড়বে। এবং আমি বিশ্বাস করি বিএনপির এই আজকে যে বাংলাদেশের 90% লোক বিএনপিকে সমর্থন করবে, বিএনপিকে যে ভালোবাসে, এই টোটাল কৃতিত্ব শেখ হাসিনা। এবং শেখ হাসিনা যত বেশি কথা বলবেন, উনি ওই যে ভাষণে দিক না কেন, ওনার কথাই আমাদের বিএনপির জন্য এটা আমি মনে করি আশীর্বাদ। এবং শেখ হাসিনার মতো নেত্রী যদি আওয়ামী লীগে থাকে, আমি বিশ্বাস করি বিএনপি খালি ভোটটা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, ভোট যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, তত্ত্বাবধায়ক সরকার বলেন না, যে আদলেই বলেন না কেন, অন্তর্বর্তীকালীন বলেন, যে নির্বাচনে বাংলাদেশে হোক, সেই নির্বাচন যদি নিরপেক্ষ হয়, শেখ হাসিনার যে মুখ আছে, এই মুখ থাকলে কথা বলতে খালি সুযোগ দিতে হবে, উনি এমন এমন কথা বলবে, এই কথার কারণে বিএনপির ভোট এমনি বেড়ে যায়। এবং আজকে যে 90% ভোট আজকে ভিডিও পাওয়ার পেছনে টোটাল অবদান হচ্ছে শেখ হাসিনা। আমি মনে করি উনি একটা করে কথা কদিন আগে বললো না, যে হাত দিয়ে বিএনপি আগুন দিবে, আর বিএনপি কোথায় আগুন দিল? বাংলাদেশের মানুষ জানে না বিএনপি কোথাও আগুন দিচ্ছে কিনা? বাংলাদেশের মানুষ জানে না বিএনপি এই 14 বছর খালি মারি খেয়ে যাচ্ছে। আজকে বিএনপির অসংখ্য নেতা কর্মী আজকে হত্যা করা হয়েছে, মৃত্যুবরণ করেছে। বিএনপির কর্মী মরেছে, বিএনপি লোক আসামি হচ্ছে। আমার নাটোরে কত নেতা কর্মী মারা গেছে। আমি আমার কর্মী আমার বাড়িতে আমার অফিসে আসার জন্য মিছিল করে আসছে, গুলি করে হত্যা করেছে, সে কেসের আমি আসামি।
হ্যাঁ, 2-3টা মার্ডার করেছে তারা, তাই সেগুলো কাছে রাখানো আমি আসামি। তো আজকে ওই যে উনি যখন বলে, ওই যে কিছুদিন আগে বললো না যে আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে বাংলাদেশের নাকি গণতন্ত্র থাকে, মানুষের ভোটের অধিকার নাকি মানুষ ফিরে পায়। আবার উনি বলে ভাই আপনি আপনি যে পয়েন্ট নিয়েছেন আর কি, এটি যদি স্কিপ করে চলে যায় তাহলে মানে আপনি খুব নাইস পয়েন্ট আউট করেছেন আর কি, চমৎকার। মানে আমরা এই প্রসঙ্গে যাচ্ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আগাম পয়েন্ট আমাদেরকে দেওয়ার জন্য। তো ধন্যবাদ। যদি আপনি পারমিশন দেন তাহলে, যেটা আমাদের সময় সংক্ষিপ্ত এখানে, ঠিক আছে, তাহলে আমি একটু আসাদের কাছে যাবো আর কি। ঠিক আছে, ঠিক আছে। আপনাকে আবারও ধন্যবাদ। এই যে আপনি যেটা বলেছেন যে ঠিক আজকে প্রধানমন্ত্রী আপনার ডেইলি স্টারের একটি রিপোর্ট আপনাকে পড়ে শোনাচ্ছি যে সংবিধানের ৫ম সংশোধনী দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। এটি প্রধানমন্ত্রীর বক্তব্য আর কি। তো আমাদের সঙ্গে যেটা একজন আইনজ্ঞ রয়েছেন, আমাদের বিএনপির মানবাধিকার সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা আপনার কাছে আসতে চাই যে ৯১ নির্বাচনে আওয়ামী লীগ অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে তারা পাশ করবে। এই আত্মবিশ্বাসের মূল কারণ ছিল সে সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থা। নির্বাচনে হারের পরে কিন্তু আওয়ামী লীগ সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলে এই নির্বাচন নিয়ে। আপনার কাছে আমাদের জানতে চাওয়া হচ্ছে, এই যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য যে সংবিধানের ৫ম সংশোধনী দেশের ডেমোক্রেসিকে স্ট্রং করেছে, শক্তিশালী করেছে, তাহলে ৯১ সালের নির্বাচনের আগে উনি যখন বলতেন যে যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, ওনার এই যে আত্মবিশ্বাসের জায়গা থেকে আসলে আপনি এটাকে কিভাবে বিবেচনা করবেন? ওই নির্বাচনী ব্যবস্থার মধ্যে কি আসলে এমন কোনো আইনগত ত্রুটি ছিল যেটাতে কারচুপি কোনো অভিযোগ তোলার কোনো সুযোগ ছিল আসলে? ইলিয়াস ভাই, সম্মানিত উপস্থাপক এবং বিএনআরসি কর্মকর্তা, দর্শক সবাইকে আমাকে ডাকার জন্য ধন্যবাদ জানাই। আমি প্রথমে আপনাদের সাবজেক্ট চয়েস করেছেন, সাবজেক্ট চয়েসটার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে এটা হলো বার্নিং ইস্যু। এখন আপনি এই কারণে বাংলাদেশে আগামী নির্বাচন কিভাবে হবে, বাংলাদেশের অস্তিত্ব, মেরুদণ্ড, ভবিষ্যৎ বা অর্থনৈতিক সবকিছু এই নির্বাচন কেন্দ্র করে। প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী বলেছেন ৫ম সংশোধনী অবৈধ প্রধানমন্ত্রী, অবশ্যই আমরা এটা মনে করি। উনি বলেছেন ৫ম সংশোধনী বাংলাদেশের সংবিধান এবং গণতন্ত্রকে মজবুত করেছেন। ওনার মন্ত্রিপরিষদ বলছেন সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। আমরা বিএনপিও মনে করি সংবিধানের বাইরে আমরা নির্বাচন চাচ্ছি না। সংবিধানের বাইরে কিভাবে চাচ্ছি না? আপনি তত্ত্বাবধায়ক সরকার দেন, অ্যামেন্ডমেন্ট করেন, সেটাও সংবিধানের মধ্যেই হবে, সেটাও সংবিধানের মধ্যেই হবে। আপনি কালকে অ্যামেন্ডমেন্ট চেঞ্জ করেন, মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেন, যুদ্ধের চেতনা ফিরিয়ে দেন, আমার ভোট আমাকে দেওয়ার অধিকার ফিরিয়ে দেন। এই সবকিছুই কিন্তু সংবিধানের। এখন ১৯৯১ সালে একটা ইস্যু আসছে, ১৯৯১ সালের ফেব্রুয়ারির 18 তারিখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, সরকার যে নির্বাচন দিয়েছিলেন, সে নির্বাচন নিরপেক্ষ হয়েছিল বলে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। এখানে বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছিল, সেটা ইস্যু ছিল না। ইস্যু ছিল বাংলাদেশের মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করার যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তাটুকু দেওয়া হয়েছিল, এটা হলো ইস্যু। আজকে ৫ম সংশোধনীর মাধ্যমে যারা ক্ষমতায় টিকে আছেন তারা বলছেন এটা গণতন্ত্রের জন্য একটা মজবুত ভিত্তি। আমি বিনয়ের সাথে বলতে চাই, ৫ম সংশোধনী বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করেছে। কিভাবে কবর রচনা করেছে দেখেন, এখানে এমপি সাহেবরা অবৈধভাবে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে, ক্ষমতায় থেকে এমপি থাকা অবস্থায় নির্বাচন করবেন। কালকে যদি আবার বিএনপি জিতেও নির্বাচনে, এই এমপিদের কাছ থেকে ক্ষমতা ফেরত নেওয়ার জন্য আরেকটা সংগ্রাম করতে হবে। এটা হলো প্রথম গণতন্ত্রের জন্য হুমকি।
আপনি কালকে নির্বাচন করলেন, নির্বাচন করার পরে জিতলেন ব্যাপক মেজরিটি নিয়ে, তারপর এই এমপি সাহেবরা কিন্তু বহাল তবিয়তে থাকলেন, ওনারা পার্লামেন্টের সেশন কল করতে পারবেন। আমাদের এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত হলো, এই সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে সেটা হলো ত্রয়োদশ সংশোধনী রায়ের আলোকে আনা হয়েছে বলছেন ওনারা। ত্রয়োদশ সংশোধনী রায়ের মর্ম কথা কি ছিল? ত্রয়োদশ সংশোধনীর রায়ে তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা বিলোপ সাধন করলেন। ওখানে দুইটা ইস্যু গঠন করা হয়েছিল। একটা হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না। দ্বিতীয় ইস্যুটা ছিল আগামী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে কিনা, এই বিধানের আন্ডারে হবে কিনা। প্রথম ইস্যুতে 7 জন জজের 4 জন বললেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংঘর্ষিক, 3 জন বললেন সাংঘর্ষিক না। দ্বিতীয় ইস্যুতে আগামী দুইটা নির্বাচন নিয়ে 7 জনই বললেন না, আগামী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হতে হবে। তাহলে সেই দুইটা নির্বাচন কোনটা কোনটা ছিল? 14 সালের 5ই জানুয়ারির ভোট, 18 সালের 30শে ডিসেম্বরের ভোট। এই দুইটা ভোট ছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, এটা হবে কি হবে না। আমরা বললাম যে 7 জন যেখানে বলছেন আগামী নির্বাচন দুইটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হতে হবে, তাহলে সেই নির্বাচনকে বাইপাস করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সেখানে আপনারা পরবর্তী নির্বাচন দুইটা আপনাদের দলীয় সরকারের আন্ডারে দিয়ে পঞ্চদশ সংশোধনী পাশ করলেন। এখানে যারা মেজরিটি জাজমেন্ট দিয়েছিলেন 4 জন বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সেই 4 জন ছিলেন বিচারপতি ABM খায়রুল হক, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এই 4 জনের মধ্যে 3 জন বলেছিলেন ত্রয়োদশ সংশোধনের রায়ে, 3 জন বলেছিলেন যে পরবর্তী দুইটি নির্বাচন কোন ব্যবস্থার অধীনে হবে সেইটা নির্ধারণ করবে পার্লামেন্ট। ভালো কথা। আর যে 3 জন আগেই বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার বৈধ, তাদের সাথে যে এই পরবর্তী নির্বাচন দুইটার কথা সংযোগ করলেন SK সিনহা সাহেব। উনি বললেন পরবর্তী দুইটি নির্বাচন আগের ব্যবস্থায় হবে, তবে বিচার বিভাগকে ইনভলভ এখানে না করার জন্য উনি বললেন। এই সব বাদ দিয়ে উনি পঞ্চদশ সংশোধনীর রায়ের আলোকে এই তত্ত্বাবধায়ক সব ব্যবস্থা বিলোপ সাধন করে দুইটা নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করলেন। শুধু এখানেই না, যে কয়েকজন 9 জনের মতো আপনার অ্যামিকাস কিউরি ছিল, তার 8 জন অ্যামিকাস কিউরি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক, মানলেন না। পার্লামেন্টে পঞ্চদশ সংশোধনী আনার আগে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির তৎকালীন সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সহ অন্য যারা ছিলেন সবাই একভাবে বলে গেলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অ্যাটলিস্ট পরবর্তী দুটি নির্বাচন হতে হবে, বাতিল না করার জন্য চাইলেন। সমস্ত বিদগ্ধ জনেরা বললেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। ওনারা সব কিছু বাদ দিয়ে ওনারা আনলেন পঞ্চদশ সংশোধনী, এনে ক্ষমতা পাকাপোক্ত করে কি করেছেন, আজ থেকে 20 বছর পরের বা 50 বছর পরের জেনারেশনের কাছে যদি জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ মানে কি, মুক্তিযুদ্ধের চেতনা মানে কি, সাংবিধানিক শাসন মানে কি, তারা কি বলবে জানেন? ইসলাম বিশ্ববিদ্যালয়ে 2 দিন আগে ছাত্রলীগের নেত্রী একজন সাধারণ ছাত্রীর নগ্ন করে ভিডিও করেছেন, এইটা বলবেন ছাত্রলীগ মানে বই মেলায় যে পুলিশের বেশ ধারণ করে ছিনতাই করা এবং চাঁদাবাজি করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে বলতে খুব কষ্ট লাগছে, অনেক মুক্তিযোদ্ধারা নিজেরাও শেয়ার করেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনার ধারক, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের উত্তরসূরি আমরা। আগামী প্রজন্ম যদি বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনা মানে ভোট ডাকাতি, সংবিধানকে কাটাছেঁড়া করে কোনোভাবে ক্ষমতা কুক্ষিগত করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া সকল লেভেলে, মুক্তিযুদ্ধের চেতনা মানে বাংলাদেশের লুটপাটের রাজনীতি কায়েম করা, সেটা কখনো মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না
বন্ধুরা, আমরা দ্ব্যর্থহীন ভাবে বলছি আমরা সাংবিধানিক শাসন চাই। এখন যে শাসন চলছে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানের 4টি মৌল ভিত্তির একটি হলো গণতন্ত্র, প্রধানতম ভিত্তি হলো গণতন্ত্র। বাংলাদেশে গণতন্ত্র নাই, এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশে ন্যায় বিচার নাই। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে করছে সরকার। বাংলাদেশে আইনের শাসন নাই। বাংলাদেশের মানুষের মানবাধিকার নাই, মৌলিক অধিকার এখানে নিশ্চিত না। এই সব কিছু সাংবিধানিক শাসনের সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগ প্রমাণ করেছে বাংলাদেশে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনীর এনে গণতন্ত্র ধ্বংস করেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছেন। এখন বলছেন ওনারা সংবিধানের বাইরে যেতে পারবেন না। কালকেই অ্যামেন্ডমেন্ট আনেন, ওটাও সাংবিধানিক প্রক্রিয়া হবে। জনগণ যদি আপনাদেরকে বাধ্য করে, 90 সালে এরশাদকে যেভাবে বাধ্য করেছিল কোন রকম বিধান ছাড়াই প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতি করে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে অস্থায়ী রাষ্ট্রপতি বানিয়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু টাইট ট্র্যাকে আনার জন্য বাধ্য করেছিলেন। পরবর্তীতে পার্লামেন্টে এসে বিএনপি এই সমস্ত জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সংবিধানের দ্বাদশ এবং একাদশ সংশোধনী পাশ করেছিলেন। ওগুলো বৈধ ছিল। কালকে পার্লামেন্টে বিল এনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করেন, সাংবিধানিক শাসনের বাহনে যান, গণতন্ত্রকে তার রাইট ট্র্যাকে নিয়ে আসেন, বাংলাদেশের মানুষের মানবাধিকার নিশ্চিত করেন, ন্যায় বিচার নিশ্চিত করেন, বাংলাদেশের আইনের শাসন নিশ্চিত করেন, বাংলাদেশে লুটপাট বন্ধ করেন, বাংলাদেশে খুন খারাপি বন্ধ করেন, বাংলাদেশে স্কুল কলেজে নৈরাজ্য বন্ধ করেন, শ্লীলতাহানি বন্ধ করেন, ছাত্রলীগের নামে চাঁদাবাজি বন্ধ করেন। দেখবেন বাংলাদেশের সাংবিধানিক শাসন এসেছে, দেখবেন মুক্তিযুদ্ধের চেতনা পুনর্গঠিত হয়েছে। সুতরাং সংবিধানের দোহাই দিয়ে ওনারা যে সমস্ত কথা বলছেন, এই সমস্ত কথায় জাতিকে বিভ্রান্ত করার জন্য, এই সমস্ত কথাই আমাদেরকে, এই বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনার, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে ধ্বংস করার একটা গভীর নীল নকশা ষড়যন্ত্র। আমাদের নেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশকে লেন্দুব দর্জির আদলে সিকিম বানানোর যে পায়তারা করা হচ্ছে, আমরা তার থেকে সতর্ক আছি। বাংলাদেশের 18 কোটি মানুষ অতন্দ্র প্রহরীর মতো তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে এই প্রত্যাশা রেখে বাংলাদেশের সাংবিধানিক শাসনে ফিরবেন, সেই প্রত্যাশা রেখে আমি আপাতত আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আসাদ ভাই। আপনি যাওয়ার আগে আরেকটা ভালো পয়েন্ট দিয়ে গিয়েছেন, বেশ ভালো, আজকে খুব ভালো পয়েন্ট পাচ্ছি আমরা। আসাদ ভাই বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠার কথা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশের একজন অন্যতম পরিচিত মুখ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। ইলিয়াস ভাই, আপনার কাছে আমাদের এবার প্রশ্ন ঠিক জানতে চাওয়া হচ্ছে, আইনের শাসন, গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা কি একই সূত্রে গাথা? এবং বর্তমানে স্বাধীনতার 50 বছরে গণতন্ত্র এবং গণমাধ্যম আসলে কেমন আছে, কি সম্পর্কে, কি অবস্থায় আছে? ধন্যবাদ আরাফাত। আলোচনায় আছেন আমার দুই প্রিয়জন রুহুল কুদুস তালুকদার দুলু ভাই এবং আসাদ ভাই সহ, এবং অনুষ্ঠান যারা দেখছেন। আপনি বলছেন গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা আসলে তো পাশাপাশি চলে। তো এক বাক্যে বলে দেয়া যায়, যদিও আমরা এখানে সবাই কিন্তু মোটামুটি একমত, একপন্থী লোক, বাট আমাদের অবিষ্ট লক্ষ্য কিন্তু একটি, আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই। আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। যে কথা বলছিলাম যে গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা পাশাপাশি চলে, হাত ধরে চলে। এখন গণতন্ত্র যেহেতু নেই বাংলাদেশে, এবং যেটি মুক্তিযুদ্ধের মূল চেতনা বলা হয় গণতন্ত্র,
সেই গণতন্ত্র বাংলাদেশে নেই, যেহেতু গণমাধ্যমের স্বাধীনতাও সেখানে কতটুকু আছে আমরা সবাই জানি, অনুষ্ঠান যারা দেখছেন তারাও জানেন। গণমাধ্যম এখন এই স্বাধীনতার 50 বছরে এসে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে, এবং দুর্ভাগ্যজনক ভাবে শুধু আজ না, এই আমলেই নয়, আওয়ামী লীগ, আমি মোটা দাগে যদি বলি, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসছে তখনই গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেছে। আপনি দেখুন 74 সালে 4টি পত্রিকাকে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, এটি কিন্তু আমরা জানি, এবং অনেক সাংবাদিকরা ফেরি করে বেরিয়েছে চাকরি হারিয়ে, কাউকে কাউকে চাকরি দেওয়া হয়েছিল। তারপর কি হলো? ওকে, তারপর দীর্ঘদিন তারা লড়াই সংগ্রাম করেছে, 21 বছর বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায়নি, তারা আসতে পারেনি। তারপর ধরুন 96-এ তারা ক্ষমতায় এসে, 96-এ ক্ষমতায় এসে এই সুযোগ আমি বলে দিই, আমাদের কাছে যে পত্রিকাগুলো অনুকরণীয় ছিল, যেমন দৈনিক বাংলা, বিচিত্রা, নিশ্চয়ই আমাদের মনে আছে এইসব পত্রিকাগুলোর কথা। দৈনিক বাংলায় বিচিত্রা, টাইমস, আনন্দ বিচিত্রা, 4টি পত্রিকা, সরকারি ট্রাস্টের পত্রিকা, যে পত্রিকাগুলো আমি এই সুযোগে বলে রাখি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়তাম জার্নালিজম ডিপার্টমেন্টে, আমরা এই দৈনিক বাংলা ফলো করতাম, যে আধুনিক সাংবাদিকতা, সেই 4টি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এসে আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে দুলু ভাই বলছে যে গণমাধ্যম স্ট্রং হচ্ছে, গণমাধ্যম স্ট্রং হচ্ছে না, সংখ্যা বাড়ছে, অনেক ভুইফোর, এবং এখন লক্ষ্য করবেন সরকারের সাথে যে ঘনিষ্ঠ যে ব্যবসায়িক গ্রুপ রয়েছে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান রয়েছে, তাদের সবার কিন্তু এক একটা মিডিয়া রয়েছে, আমি নাম বললে বলতে পারবো, কিন্তু এখানে আমি বলতে যাচ্ছি না। এবং সেই সব গণমাধ্যমে নামে তারা কোটি কোটি টাকা লোন নিচ্ছে, কিন্তু সেটি জনগণের কথা কতটুকু বলছে সেই প্রশ্ন কিন্তু করা যায়। এই সুযোগে বলে রাখি, আমি যে পত্রিকাতে চাকরি করতাম, বা এখনো আমি নামে আছে, বা আমি আছি এখন সেই পত্রিকায় ধারণ করি, দৈনিক আমার দেশ, সেই পত্রিকাটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ দেশব্যাপী যে অন্যায়, অত্যাচার, অসাম্য, মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, অত্যাচার, যখন ভয়ের সংস্কৃতির কারণে তেমন ভাবে কেউ বলতে পারছে না, তখন তো আমার দেশ সেটি বলার চেষ্টা করতো, সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তার সম্পাদককে, তিনি বোধহয় পৃথিবীর একমাত্র সম্পাদক যিনি 5 বছর জেল খেটেছেন, জনাব মাহমুদুর রহমান। আপনার নিশ্চয়ই এই অনুষ্ঠান যারা শুনছেন তারা জানেন, তিনি 5 বছর জেল খেটেছেন, এবং এখন তিনি দেশ ছেড়ে পালিয়ে আছেন। তার উপর বিভিন্ন সময় হামলা করা হয়েছে, আমাদের দেশের প্রেসটা বন্ধ করে রাখা হয়েছে। এরকম ধরুন আরো তো অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক টেলিভিশন বন্ধ, চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যেগুলো একটু মাথা চালা দিয়ে কিছু বলতে চেয়েছে, একটু সামান্যতম স্বাধীনতা দেখাতে চেয়েছে, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই শুধু এটাই না, এখন আরেকটি বিষয় বলি, আমাদের এখানে একজন আইনজ্ঞ আছেন, বাংলাদেশের গণমাধ্যম ত্রুটি চেপে ধরার জন্য 60টি আইন আছে কিন্তু এখন বাংলাদেশে। আমি একটু আমার মুখস্থ নেই, আমি একটু পড়ি। যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন, যেটি 2006 সালে করা হয়েছে, পরে সংশোধিত করা হয়েছে 2013 সালে, সেটিকে যেমন পুরনো মদ নতুন বোতলে ঢালা, সেরকম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে 2008 সালে। কারণ আমরা আইসিটি আইনটি নিয়ে আমরা গণমাধ্যমের কর্মী যারা, বা বিভিন্ন সাংবাদিক সংগঠন, দেশি বিদেশি, তারা কিন্তু অনেক আন্দোলন করেছে, যে কারণে কি করেছে, সব নিবর্তনমূলক ধারাগুলোকে রেখে সেটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে। তারপরে আপনি একটা দেখবেন যে 1923 সালে ব্রিটিশরা যে অ্যাক্ট করেছিল, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, 1923 সালে, সেটি আবার ফিরিয়ে আনা হয়েছে রুজেন ইসলামের মামলার ক্ষেত্রে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথম সাংবাদিক, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে সীমাহীন দুর্নীতি চলছে, সেটি নিয়ে তিনি বিভিন্ন রিপোর্ট করেছেন। এই করোনাকে কেন্দ্র করে যে বাংলাদেশে লুটপাটের রাজত্ব চলেছে, সেসব নিয়ে তিনি যখন রিপোর্ট করেছেন, এবং রিপোর্ট করতে যখন সচিবালয়ে গিয়েছেন, তাকে হেনস্থা করা হয়েছে, তাকে জেলে পোড়া হয়েছে। যদিও পরবর্তীতে দেশি বিদেশি বিভিন্ন চাপে তিনি একটি বড় পত্রিকায় চাকরি করেন বলেই শেষ পর্যন্ত তিনি কিন্তু মুক্তি পেয়েছেন। এখনো তার মামলাগুলো চলছে। আজকেও তাকে যে হয়রানি করা হচ্ছে, ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট তার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা খর্বকায় অবস্থায় আছে, এখনো খর্বকায়। এবং আপনি খুব বিস্মিত হবেন যে ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে 100, এই যে আমাদের
সাউথ এশিয়ায় আফগানিস্তানের পরেও আমাদের অবস্থান, আফগানিস্তানের পরেও আমাদের অবস্থান, পাকিস্তানের পরে তো আছেই। এই বাস্তবতা এখন গণমাধ্যম, আরেকটা আইন আছে গণমাধ্যম কর্মী আইন, এটি প্রস্তাব করেছে, এটি নিয়েও 2022, এটি নিয়ে আমরা খুব আন্দোলন করছি, কারণ আমাদের যে সাংবাদিক পরিচয় সেটি মুছে দেওয়ার চেষ্টা চলছে। তারপর প্রেস কাউন্সিল আইন একটা প্রস্তাব করেছে, ডিজিটাল সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মে যেন বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ রেগুলেশন 2021, এই একটি রেগুলেশন রয়েছে। সন্ত্রাস দমন আইন সংশোধনী বিল 2013। এই যে আইনগুলো, এগুলো কিন্তু গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার জন্য। যেমন দেখুন, আপনি দেখুন যে অফিসিয়াল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেই অ্যাক্টের আমি একটু বলবো যে কথাটাই আমাদের অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, যে তিনি বলেছেন এবং আমরা সবাই জানি, মুক্তিযুদ্ধের মূল চেতনা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র। আমরা জানি যে এই গণতন্ত্রের অন্যতম উপাদান হচ্ছে বা অন্যতম হচ্ছে ভোট। সেই ভোটাধিকার কেন্দ্র করে কিন্তু আমাদের দেশটি স্বাধীন হয়েছে। 1970 সালে পূর্ব পাকিস্তানের লোক বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের কি বলে তখনকার যারা আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছিল, যে আওয়ামী লীগ সরকার গঠন করবে, কিন্তু পাকিস্তান সেটি মেনে নেয়। সেই ভোটাধিকারকে কেন্দ্র করে কিন্তু আমাদের দেশটি স্বাধীন হয়েছে, কিন্তু সেই ভোটাধিকার এখন ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমি যে কথাটা বলছিলাম যে মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার বিরুদ্ধে কোন প্রকার প্রোপাগান্ডা বা প্রচারণা দ্বন্দ্ব, এটা দণ্ড হবে কয় বছর? 10 বছর কারাদণ্ড বা অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ডের দণ্ডিত করা হবে। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে এখন আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যাকে মনে করেন মুক্তিযোদ্ধা, বা আওয়ামী লীগ যেটাকে বলে যে, যেমন ধরুন আমার বাড়ি বরিশাল, আমাদের আসনে যিনি আমাদের এলাকায় জাসদের সভাপতি ছিলেন মেজর এম এ জলিউদ্দিন, সেক্টর কমান্ডার ছিলেন। আওয়ামী লীগ তাকে মুক্তিযোদ্ধা মনে করে না। একসময় কাদের সিদ্দিকও বলেছেন যে তিনি মুক্তিযোদ্ধা, যদিও কাদের সিদ্দিকের সঙ্গে আবার তার চিরাচরিত স্বভাব অনুযায়ী তিনি আবার ইদানিং আওয়ামী লীগের সঙ্গে খুব সখ্য গড়ে তুলেছেন। জানি না এখন মুক্তিযোদ্ধা স্বীকার করেন কিনা। এরকম তারা অনেক মুক্তিযোদ্ধাকে স্বীকার করেন। তো আমি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলি, মুক্তিযুদ্ধ পক্ষে বিপক্ষে ডিপেন্ড করতেছে আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ যেটাকে মনে করে যেটা মুক্তিযুদ্ধের চেতনা, সেটা চেতনা, আর সেটি না হলে সেটি তাদের পক্ষে না গেলে সেটি মুক্তিযুদ্ধের চেতনা না। সুতরাং সাংবাদিক সমাজ, দেশে যারা গণমাধ্যম কর্মী রয়েছে, টেলিভিশন, অনলাইন, নিউজ পেপার, তারা কিন্তু সবসময়, কিছুদিন আগে আমার শিক্ষক ডক্টর আলিয়া যে একটা বই লিখেছেন, আপনারা নিশ্চয়ই জানেন, যে ভয়ের সংস্কৃতি, বাংলাদেশে যে ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছে, এবং একই সঙ্গে গণমাধ্যম কিছু কর্মী স্থাবক তৈরি করা হয়েছে, যারা সরকারে খুদকুড়ো খেয়ে সরকার যে উন্নয়নের ডামাডোল বাজাচ্ছে, কসমেটিক ডেভেলপমেন্ট প্রচার করছে বা করতে চাচ্ছে, সেটি যারা অহরহ করছে, তা গণমাধ্যমে সরকারের সাফাই যাচ্ছে। তো এই অবস্থা এখন চলছে। ভয়ের সংস্কৃতির কারণে সাংবাদিকরা এখন কিছু লিখতে পারে। আপনি দীর্ঘদিন দেখবেন আমাদের মেইনস্ট্রিম পত্রিকা 2-1টি বাদে কোন পত্রিকায় আপনি ইনভেস্টিগেটিভ রিপোর্ট দেখেছেন? দীর্ঘদিন আমরা কিন্তু দেখি না। আমরা সাংবাদিকতা করি, কিন্তু আমরা অনেকে এগুলো করতে ভয় পাই। যেমন ধরুন, এই যে 4টি বই নিষিদ্ধ করা হয়েছে, অনেকে বলছেন যে তারা দেশে বসে এই বই লিখতে পারতেন, এবং দেশের বাইরে গিয়ে অন্যায়, অত্যাচার, অবিচার, গুম, যেমন আজকে পত্রিকায় হেডলাইন দেখলাম রবীন্দ্রনাথ গুম হয়ে গেছে, কালকে বোধহয় কালকে ছিল রবীন্দ্রনাথ গুম হয়ে গেছেন, কিন্তু পরবর্তীতে রবীন্দ্রনাথের মস্তক পাওয়া গেছে। এই বাস্তবতাই তো বাংলাদেশে চলছে। এই সুযোগে আমি একটু বলে রাখি, দুলুভাই বলে গেছেন যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তার কথার কারণে বিএনপি জনপ্রিয়। এর সঙ্গে এটিও সত্য। আমরা তখন কি বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যে আপোষহীন ভাবমূর্তি গড়ে তুলেছিলেন, যেমন তিনি পার্টির দায়িত্ব নেওয়ার পর থেকে নানা প্রলোভন, নানা ভয়, নানা ভীতির পরও তিনি যেভাবে আপোষহীন থেকেছেন এবং গণমানুষের পক্ষে কথা বলেছেন, এই কারণে বিশেষ সময় দুলুভাই একটি কথা নিঃসন্দেহ সত্য, যে তিনি বলছেন ছাত্র দল তখন ছিল বিএনপির মূল শক্তি। আসলে আমাদের মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়েছিল, আমরা একটি ডাকসু নির্বাচন পেয়েছি, সেখানে ছাত্রদল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, এবং এটি সম্ভব হয়েছিল একমাত্র, আমি মনে করি এখনো আজও, বেগম খালেদা জিয়ার কারণে। তার আপোষহীন নেতৃত্ব যুব সমাজ মেনে নিয়েছিলেন এবং পছন্দ করেছেন, এখনো করে।
আরেকটি প্রসঙ্গ আজকে যে আপনার সাবজেক্টটা করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 91 সালে মূলত সেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেই নির্বাচনটা হয়েছিল, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয়েছে। তো ওই সময় এমন একটি ভাবমূর্তি গড়ে তোলা হয়েছিল আওয়ামী লীগ, তারা বুঝি ক্ষমতা পাচ্ছে, কিন্তু মানুষের আস্থা ছিল কিন্তু ধানের শীষের প্রতি। আমার মনে আছে সেই যে ইনকিলাবে জরিপ করেছিল, আমরা বিশ্বাস করতে পারি না যে এরকম ঘটবে, কিন্তু ঘটেছিল কিন্তু, এবং বিএনপি পাওয়ারে এসেছিল এবং ক্ষমতা এসে বাংলাদেশের মানুষের সুখ দুঃখ একদম পুরো দেশের সিস্টেমটাই পাল্টে দিয়েছিল। এরশাদের আমাদের যে দুর্নীতি মোর্শেক চলেছিল সেটি টুটি চেপে ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে খুব ভালো দেশ চলেছে তখন। তো আজকের বাস্তবতায় আমরা যেটা বলি যে তত্ত্বাবধায়ক সরকার, আমি আজকের অনুষ্ঠানে না বিভিন্ন টক শোতেও বলি এটি এখন সবচেয়ে বড় একদম সবচেয়ে বড় প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি ফেয়ার নির্বাচন। একটি ফেয়ার নির্বাচন যদি না হয় এবার বাংলাদেশের ভবিষ্যৎ কি আমি বলতে পারবো না, কারণ আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে যখনই নির্বাচন হয়েছে, আমি শেষ করি, 73-তে যে নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের অধীনে, সেই নির্বাচনে খন্দকার মোস্তাককে জেতানোর জন্য ব্যালট বক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছিল, এবং ঢাকায় খন্দকার মোস্তাক নামটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, হ্যাঁ, এবং সারা জাতি সারা সবাই তাকে চিনেন। তাকে জেতানোর জন্য ব্যালট বক্স ঢাকায় নিয়ে এসে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। এবং আমি একটু আগে যার নাম বলছি মেজর রমি জলিল, আমরা তখন খুব ছোট ছিলাম, তখন টিনের চুঙ্গা দিয়ে ক্যানভাস করা হতো। আমরা শুনেছি তিনি নির্বাচনে জিতে গেছেন, ছোট আমরা অল্প বয়সে একদম, আমরা সেই চুঙ্গায় ঘোষণা খুব আনন্দ উল্লাস করতেছিলাম আমাদের বড় ভাইরা, কিন্তু রাতে হঠাৎ করে শুনলাম যে মেজর জলিল জিততে পারেন, এবং সেখানে জিতেছেন একজন ইউপি মেম্বার ছিলেন, তিনি দাঁড়িয়েছিলেন এমপি প্রার্থী। হ্যাঁ, এই বাস্তবতা আমরা এখন দেখছি। তার পরবর্তীতে আমরা কি দেখলাম, 14 সালে যে নির্বাচনটা হয়েছে সেটি কোনো নির্বাচন নয়, এবং 18 সাল নির্বাচনটা দিয়ে বাংলাদেশ কিন্তু একটি জায়গায় সব জায়গায় নাম করেছে, সেটা হলো আমরা এই 4 জন যারা আছি আমরা নিশ্চয়ই পড়েছি সূর্যোদয়ের দেশ জাপান, নিশ্চিত সূর্যের দেশ নরওয়ে, আর নিশ্চিত ভোটের দেশ বাংলাদেশ। এটি কিন্তু সারা পৃথিবী ব্যাপী, এবং জাপানি অ্যাম্বাসেডর কিন্তু বলেছেন, এবং সেটি নিয়ে আওয়ামী লীগ খুব কি বলে যে খুব মাইন্ড করেছে। খুব কষ্ট লাগে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বলে জনগণ আমাদের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে, এর চেয়ে বড় মিথ্যা এই শতাব্দীতে বোধহয় আর কিছু নেই। সুতরাং আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, একজন পেশাজীবী কর্মী হিসেবে, গণমাধ্যম বান্ধব যে দল যে আমরা বিভিন্ন সময় দেখেছি, এবং সাংবাদিকদের শুধু এই অধিকারের বিষয় নেই, সাংবাদিকদের নানা সুযোগ সুবিধা কিন্তু আমরা বিএনপির আমাদের পেয়েছি। আজকে যে প্রেস ক্লাব যে ভবনটি, আমি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম, এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন। তিনি বলেছেন যে এই প্রেস ক্লাব ইস্পানির কাছ থেকে টাকা নেওয়ার কথা ছিল, তিনি বলেছেন জাতীয় প্রতিষ্ঠান, সেটা একজন বিদেশি টাকা দিয়ে আমরা কেন করবো, আমরা নিজেদের ফান্ড থেকে দেবো। তারপরে মিরপুরের সাংবাদিকদের জন্য প্লট, আরো একটি প্লট বেগম খালেদা জিয়াও দিয়ে গেছেন। সুতরাং আমি বলবো যে বর্তমান সরকার যে অবস্থা, এরা সব সময় গণমাধ্যম বিরোধী ভূমিকা পালন করেছে। এবং জি আপনার কথার সূত্র ধরেই আমরা একটু, আমাদের সময় খুব সংক্ষিপ্ত আর কি, আর অল্প সময় আছে আমাদের, 15 মিনিট আপনার কাছে আবার আসতে হবে আমাদের। আপনি খুব ভালো একটা পয়েন্ট আউট করেছেন, আপনার কথা সূত্র ধরে যাচ্ছি যে আপনি একটা সংকটের কথা বলেছেন, যদি আবার এই দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় ঠিক মারাত্মক সংকট তৈরি হবে। দুলু ভাইয়ের কাছে আমাদের এবার জানতে চাওয়া আর কি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল যদি না হয় সেক্ষেত্রে যে সংকটটি, কি ধরনের সংকট তৈরি হতে পারে এবং এ থেকে উত্তরণের উপায় আসলে কি, যদি খুব অল্প সময় আমাদেরকে বলেন। দুলু ভাই আপনার মাইকটা মিউট করা আছে, একটু কাইন্ডলি আনমিউট করবেন। এখন কি শোনা যাচ্ছে? জি, আমি কি প্রশ্নটা আবার করব? না, আমি শুনেছি আপনার কথা। ধন্যবাদ। এখন আমি যেটা মনে করি যে, কারণ যেটা আমার ইলিয়াস ভাই বলেছে, আসলে আসাদ ভাই বোধহয় বললেন যেটা আসলে আওয়ামী লীগ তো একটা, কি আর বলি, আওয়ামী লীগ যদি 1996 সালে ওরা যদি বুঝতে পারতো যে 1 অক্টোবর যে নির্বাচন হলো, যে নির্বাচনে আমরা ক্ষমতা আসলাম, মানে অর্থাৎ 2001 সালে,
এটা যদি তারা বুঝতে পারতো, কারণ সে সময় আমরা যেটুকু জেনেছি, তখন যদিও আমরা এমপি ছিলাম, আমরা যেটুকু জেনেছি পরবর্তীকালে, তো ওই জাতীয় পার্টির এরশাদের দল শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তারা চেয়েছিল যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অ্যালায়েন্স করে তারা ইলেকশন করবে। তো যে ওই 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 মানে ওই ইয়েতে আর কি মিটিং এ যারা ছিল, আমার একজন বন্ধু ছিল, মানে জাতীয় পার্টির এমপি। তো শেখ হাসিনা সরাসরি তাদেরকে বলে দিয়েছে, তোফায়েল আহমেদ ছিলেন, বলেছেন যে ভাই আমরা তো এমনি ক্ষমতা যাচ্ছি, তারপরও যদি তোমরা আমাদের সাথে সাপোর্ট করো অসুবিধা নেই, প্রয়োজন হলে তোমাদের সমর্থন আমরা নেবো, অসুবিধা নেই, তোমরা আলাদাভাবে ইলেকশন করো, আমরা আলাদাভাবে ইলেকশন করি। আমি কথাটা এই জন্যই বলছি যে আওয়ামী লীগ যদি কোনোভাবে বুঝতে পারতো 2001 সালে তারা ক্ষমতায় আসতে পারবে না, তাহলে পরবর্তীকালে 2001 সালে বিএনপি কোনোভাবেই ক্ষমতা আসতে পারতো না। তারা যদি বুঝতে পারতো, আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে বিএনপির পার্লামেন্ট সদস্য যারা হয়েছিলেন সে সময় আমরা যেন শপথ নিতে না পারি, না নেওয়ানোর জন্য সে সময় শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিলেন। তো ওইটা জীবনে তার একটা ভুল ছিল, যার কারণে আজকে শাহাবুদ্দিন চাপ্পুর মতো 2 নম্বর লোককে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়েছে, যার কোনো মানে ব্যাকগ্রাউন্ড নাই, যার কোনো যোগ্যতা নাই, এবং যার ইতিহাস যদি এখানে বলা ঠিক হবে কিনা জানি না, আমাদের বাড়ির পাশে বাড়ি, তার মানে তার যে ব্যাকগ্রাউন্ড এটা শুনলে মানে কষ্ট লাগবে, মানে যে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। তো যাই হোক, তো সেদিন শাহাবুদ্দিন সাহেবকে যে ভাষায় বেঈমান মোনাফেক বলেছিল, এবং যদিও উনি তার কোনো কথায় উনি কর্ণপাত করে নাই, আমাদেরকে শপথ করিয়েছেন, বিএনপিকে শপথ করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তো আমি যেটা মনে করি যে আগামী দিনে এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে কখনোই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার প্রশ্ন আসে না। আমার কষ্ট লাগে, এখানে ইলিয়াস ভাই আছে, আসাদ ভাই আছে, এই যে আমাদের বিএনপির নেতারা বলে 2014 আর 2018, আরে 2008 সালে তোরা চুরি করে ক্ষমতা আসছে, আর প্রমাণ হচ্ছে এটাই। 2008 সালে আপনারা অনেকে এত ভুলে গেছেন, আমি তো জেলে ছিলাম, আমি আমার সিটে ইলেকশন করতে পারি নাই, আমার ওয়াইফ ইলেকশন করেছে। আমি 2001 সালে 1,09,000 ভোট পেয়ে আমার প্রতিপক্ষ থেকে 25,000 ভোটের ব্যবধানে এমপি হয়েছি। আর আমার সিটে একই ভোট, যেহেতু আপনারা জানেন যে 111-এ এসে আর্মিরা ওই যে আইডি কার্ড সিস্টেম করলো, ন্যাশনাল আইডি কার্ড, যার কারণে ভোটার সংখ্যা কমে গেল, যার কারণে দেখা গেল আমার এলাকায় যে ভোটটা বেড়ে গেছিল সেটা কমে গেছে। দেখা যায় একই লোক ঢাকার ভোট, একই লোক নাটোর পৌরসভার ভোট, বা গ্রামে গিয়ে ভোট 3টা ভোট হয়ে গেছে একই লোক, সে ভোট তো একটা হয়ে গেছে তখন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে একই ভোট আমার বউ আমার থেকে আরো 10,000 ভোট বেশি পেল, বেশি পাওয়ার পরও আমার বউকে হারিয়ে দেওয়া হলো। তো আজকে আমি যে কথাটা বলতে চাই, নিশ্চয়ই আপনারা অবগত আছেন 2008 সালে আমাদের নেত্রী সকাল 6টার সময় শুরু করতেন, আবার পরের দিন ভোর 6টা হয়ে যেত, উনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছে মানুষের বাড়ি বাড়িতে। আমার নাটোরে ওনার একটা প্রোগ্রাম ছিল বিকাল মানে সন্ধ্যা 6টা, ডিসেম্বর মাস, আপনারা জানেন যে উত্তরাঞ্চলে কি পরিমাণ ঠান্ডা, সেই মিটিং উনি ভোর 6টায় করছে, অর্থাৎ মানে সন্ধ্যা 6টায় ছিল, ভোর 6টায় করেছে, অর্থাৎ সারা রাত্রি শীতের মধ্যে হাজার হাজার মানুষ তার বক্তব্য, তার কথা শোনার জন্য অপেক্ষা করছে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আজকে শেখ হাসিনা কাঁচের ঘর বানিয়ে উনি পল্টনে একটা বক্তৃতা দিলেন, আর কি চিটাগাঙ্গে কি সোনা দিঘি নাকি লাল দিঘি, যাই হোক, সেখানে কাঁচের ঘরে মানে ওনাকে বুলেট প্রুফ গুলির কি মানে তাকে যেন গুলি করতে না পারে, বুলেট প্রুফ কাঁচের ঘর থেকে বক্তৃতা, 2টা মিটিং করলেন। আর খালেদা জিয়া বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ান, আর কি হলো রেজাল্ট? তো বিএনপি 1996 সালে অপোজিশনে গিয়েছে, এত প্রতিকূল অবস্থা, আপনারা জানেন যে সেই সময় তারা আন্দোলনের নামে জামাত, আওয়ামী লীগ, মানে সমস্ত রাজনৈতিক দল, জাতীয় পার্টি সহ, তারপরেও বিএনপি 118টা সিট পেয়েছিল। আজকে সেই বিএনপি কি করলো, 35টা সিট দিল। তো বিএনপি কি 35 সিটে বিরোধী দল হতে পারে? এটা কি বিশ্বাসযোগ্য হতে পারে বলেন? আজকে শুধু ষড়যন্ত্র এবং চক্রান্ত করে, এবং সেই সময়কার নির্বাচন কমিশনার, কারণ আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া
ওই দুর্নীতি দমনের মামলার কোর্টে এসে উনি বলেছিলেন যে আমি যদি আরো 9 বছর জেলে থাকি তাও আমি এদের বিচার করব। আর আরেকজন এসে কোর্টে এসে বললেন যে আমি যদি ক্ষমতা যাই সমস্ত অবৈধ কাজকে 111 যত অবৈধ কাজ সমস্ত কাজকে সে বৈধতা দেবে। তাহলে আপনি বলেন যে বিএনপি কি তারা ক্ষমতা আনবে না, শেখ হাসিনা ক্ষমতা আনবে? এবং আমি বিশ্বাস করি এবং আমার কাছে ওই সময়কার যে ভোট কি কারচুপি হয়েছে তার পুরো লিস্টটা আমার নির্বাচন এলাকার 100% ভোট, 99% ভোট, 98% ভোট কাস্ট করে আমার প্রার্থীকে বা আমার ওয়াইফকে হারিয়ে দেওয়া হয়েছে। আমি যেটা বলতে চাই যে তারা 2008 সালে চুরি করে ক্ষমতা এসছে, 2014 সালে তো ভোটই হয় নাই, আর 2018 সালে তো আগের দিন ভোট হয়েছে। তো আজকে আমরা মনে করি সারা পৃথিবীর মানুষ এটা জেনেও গেছে, বাংলাদেশের মানুষ তাদের বিশ্বাস করে না। যে কথাটা আমি বলছিলাম শেখ হাসিনা যদি একটা সত্য কথা বলে মানুষ মনে করে মিথ্যা বলছে, আওয়ামী লীগ যদি সত্য কথা বলে আওয়ামী লীগকে তারা বিশ্বাস করে। তা আজকে আমি যে কথাটা বলতে চাই যে এই এত মানুষের তাদের অত্যাচারে মানুষ যে এত অসুস্থ হয়ে গেছে এবং তার উদাহরণ হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের সমাবেশগুলোতে, আমাদের মিছিলগুলোতে, আমাদের বিভিন্ন কার্যক্রমে মানুষ যেভাবে অংশগ্রহণ করছে। এবং আপনাদের কাছে আমি আপনার মাধ্যমে এটুকু বলতে চাই যতই আস্ফালন করুক শেখ হাসিনা, আওয়ামী লীগ, এবং তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। এবং আমি বিশ্বাস করি যে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি এটা আমাদের এই সংগ্রাম এবং আমাদের এই যে মানে আন্দোলন এটা অব্যাহত থাকবেই। এবং আমি বিশ্বাস করি যে আজকে আমি জানি অনেক তারা আমাদের অনেক মানুষকে আমাদের পার্টির নেতা কর্মীকে হত্যা করবে, অনেককে জেলে ঢুকিয়ে দেবে, অনেক রকমের নিপীড়ন নির্যাতন তারা করবে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, এত নিপীড়ন নির্যাতনের পরেও কিন্তু নেতা কর্মীদেরকে কিন্তু ঠেকিয়ে রাখা যাচ্ছে না। নেতা কর্মীরা তারা মনে করছে হয় স্পার না ওসপার, হয় আওয়ামী লীগ থাকবে নাহলে বিএনপি থাকবে, হয় শেখ হাসিনা থাকবে নাহলে তারেক রহমান থাকবে, খালেদা জিয়া থাকবে। মানুষের মধ্যে একটা এই যে একটা মানুষের মধ্যে ভয়ভীতি যেটা ছিল, মানুষজন পুলিশের ভয় মানে জেলের ভয় পেত, এখন সমস্ত ভয় কেটে গেছে। না আমি জেলে যেতে যেতে আমি আমার কাছে আর কোনো কিছুই মনে হয় না যে যেতে হবে যেতে হবে। তো আজকে আমি আপনার মাধ্যমে এটুকু বলতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী দিনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এবং আওয়ামী লীগকে যেটা ওই যে আমার ইলিয়াস ভাই বলার চেষ্টা, সরি আসাদ ভাই বলছে, এটা সঠিক কথা বলেছে। আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের মন্ত্রী পতাকা উড়িয়ে উড়িয়ে গিয়ে ওনারা নির্বাচন ক্যাম্পেইন করবে। বিএনপির নেতা কর্মীরা বাঁশঝাড়ে নিচে গিয়ে তার বউ স্ত্রী পরিবারকে নিয়ে পালিয়ে থাকবে। হ্যাঁ, এই নির্বাচন যেটা 2018 সালে আমি দেখেছি, আমার স্ত্রী, আমি তখন জেলে চলে গেলাম, আমার স্ত্রী বলে যে আমি বাসাতে বেরোতে পারি না, আমার কর্মীরা বাঁশঝাড়ের নিচ থেকে টেলিফোন করছে, ভাবি বউ নিয়ে বাচ্চা নিয়ে তো বাঁশঝাড়ের নিচে আসি, বাড়িতে থাকতে পারছি না। আর এদিকে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা মোটরসাইকেল নিয়ে 50টা 100টা মোটরসাইকেল নিয়ে তারা ক্যাম্পেইন করছে। তো আজকে বাংলাদেশে একই অবস্থা ছিল, একই অবস্থা। তো এই ধরনের নির্বাচন বিএনপি যাবেও না, অংশগ্রহণ করবে না। এবং আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত একজন ভোটার তার স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারবে, এবং বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার যে ইলিয়াস ভাই বলেছে, এই যে সাংবাদিকরা আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে প্রেস ক্লাবের জায়গা, আজকে সেই সময় যেটা উনি বললেন যে সাংবাদিকরা ফলের ব্যবসা করা শুরু করেছিল, কেউ কাঁচা বাজারে আলুর দোকান নিয়ে বসছিল, তাদের পেটে লাথি মেরেছিল। আজকে সাংবাদিকরা যখন শেখ হাসিনার সামনে দালালি করে, কিছু দালাল সাংবাদিক আছে বাংলাদেশে, আজকে তাদের অনেকে তাদেরকে চিনে, যখন এই দালালি গুলো করে তখন খুব কষ্ট লাগে যে এরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। দালালি পয়সার জন্য আজকে দেশের তাদের পার্সোনালিটি, তাদের আত্মসম্মান সবকিছু তারা বিকিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি যেহেতু আজকে জনগণ জেগে উঠেছে, এই দালালরা আজকে মোনাফেকরা আমার মনে হয় এই দালালি করে টিকে থাকতে পারে, যেহেতু জনস্রোত এদেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে এবং আন্দোলনের পক্ষে, বিএনপির পক্ষে, তারেক রহমানের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে। এবং আমরা ইনশাল্লাহ আমরা অবশিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ, এটা সময়ের ব্যাপার। ধন্যবাদ। ধন্যবাদ দুলু ভাই, চমৎকার বলেছেন, খুব ভালো একটা মেসেজ ছিল। আর আসলে আমরা যারা পলিটিক্যাল লিডার তাদের কাছে খুব ট্রান্সপারেন্ট মেসেজ প্রত্যাশা করি, তৃণমূল সেটা প্রত্যাশা করে। এবার আমরা একটু যাবো আসাদ ভাইয়ের কাছে। আসাদ ভাই, আপনি তো যে গতকাল এবং পরশুদিন বেশ কয়েকটা জাতীয় পত্রিকা এসছে আওয়ামী লীগ
প্ল্যান করেছে আর কি আগামী নির্বাচনে বিএনপি বিহীন, বিএনপি সহ, অথবা যদি কোনোভাবেই তারা মানে একতরফা নির্বাচন করতে চায় তাহলে তারা একটা রোড ম্যাপ করেছে আর কি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধান রক্ষার কথা তারা বলছে এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে যে জাতীয় সংকট এখন তৈরি হয়েছে তার নিরসনে সংবিধান সমুন্নত রেখে তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটাই আমরা বলি না কেন, এই ধরনের সরকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব কি না? 100 বার সম্ভব। আওয়ামী লীগ অনেক ক্লান্ত করবে, তারা একটা রাজনৈতিক দল, এত বড় দল, এত পুরনো দল, ক্ষমতার লোভী দল, ক্ষমতা কুক্ষিগত করা দল, স্বৈর শাসকের দল, তারা অনেকগুলো প্ল্যান এ বি সি করবে, কিন্তু আমাদের প্ল্যান একটাই, আমাদের একটাই প্ল্যান, নো ইলেকশন আন্ডার হাসিনা, নো ইলেকশন আন্ডার পলিটিক্যাল গভর্নমেন্ট। আমাদের একটাই প্ল্যান। ওরা অনেকগুলো প্ল্যান করে রাখতে পারে, কিচ্ছু যা আসে না। আইয়ুব খান প্ল্যান করে রাখছিল বাংলাদেশকে কোনোভাবেই স্বাধীন হতে দেবে না, 1, 2, 3 অনেকগুলো প্ল্যান করে রাখছিল জাতীয় এবং আন্তর্জাতিক, সেটা সফল হয়নি। এরশাদ সাহেব প্ল্যান করে রাখছিলেন শেখ হাসিনার সাথে আপোষ করেই ক্ষমতায় থেকে যাবেন। 86 নির্বাচনে জাতির সাথে বেইমানি করে এরশাদের সাথে নির্বাচন করেছিলেন উনি। সুতরাং অনেকগুলো প্ল্যান থাকবেই, কোনো প্ল্যানই কাজ হবে না। কারণ রাজপথে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরিয়ে নেওয়ার জন্য গত 10ই ডিসেম্বরে যে প্রদর্শন করেছে, আগামী দিনে দিন যত আসবে মানুষ তার ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য সেটা করবেই, এবং সেটা সাংবিধানিক ভাবেই, ওটাও সংবিধান সম্মত। মুক্তিযুদ্ধ যদি সংবিধান সম্মত হয়, বৈধ হয়, 90-এর গণ অভ্যুত্থান যদি সংবিধান সম্মত বৈধ হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরিয়ে নেবে, সেটাও সংবিধানে বৈধ হবে, সাংবিধানিকভাবে বৈধ হবে। এর বিকল্প কোনো জায়গা নাই। বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানোর যা কিছু উপাদান আছে সব কিছুর মূলে ভোটাধিকার। সুতরাং সেইটা ফিরিয়ে আনার জন্য সাংবিধানিক যত পন্থা আছে সব পন্থায় আমরা এগিয়ে যাব, এবং সব পন্থাতেই সাংবিধানিক ভাবেই মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। এটা বলে আমি আমার কথা শেষ করি। এবং ত্রয়োদশ সংশোধনের রায়ের মধ্যেই এইটার যে 2টা নির্বাচন মেজরিটি জাজমেন্টে বলল তত্ত্বাবধায়ক সরকার আন্ডার হতে হবে, সেই 2টা নির্বাচন যেহেতু ওনারা করেননি, ওই 2টা নির্বাচন দিয়ে দেন, এই সামনেরটার পরেরটা দিয়ে দেন। আপনারা যদি সুপ্রিম কোর্টের রায় মানেন, 2টা করেননি, ভুল করছেন, মাপ চান জাতির কাছে, ক্ষমা চেয়ে বলেন যে আমরা সুপ্রিম কোর্টের রায়ের ওই অংশটা করতে পারিনি, এখন আমরা করতেছি, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এটা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ইলিয়াস ভাই, আমরা একটু আপনার কাছে আসছি। যদি এখন যে রাষ্ট্রের অবস্থা, যে সংকট আসলে তৈরি হয়েছে, এই সংকট থেকে আসলে উত্তরণের উপায় কি? একজন সাংবাদিক হিসাবে আপনি তো অনেক কিছু দেখেছেন, জানেন, এই সংকট থেকে উত্তরণের উপায় কি? যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের কথা বলি, সেই ক্ষেত্রে আসলে কোন কোন ধরনের পন্থা অবলম্বন করা যেতে পারে? ইলিয়াস ভাই, আপনার জি। হ্যাঁ, সকল সংকটের মূলে রয়েছে বাংলাদেশের গণতন্ত্রহীনতা, এবং আপনি নিশ্চয়ই, আমরা যারা এই অনুষ্ঠান যারা দেখছেন বা আজকে যারা আলোচক আছেন সবাই আমরা জানি যে বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলো কিন্তু শেষ করে দেয়া হয়েছে। আজকে দেখুন ছাত্রলীগ কি করছে, যুবলীগ কি করছে। এখন আবার 71-এর আরেকটি বিষয় দেখছি, যেমন 71-এ শুনেছি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে রাজাকাররা শান্তি সমাবেশ করত। এখন বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি সমাবেশ করছে, আর তারা মোড়ে মোড়ে মাস্তান বসিয়ে যারা মানুষের মোবাইল ছিনিয়ে নিচ্ছে, টাকা ছিনিয়ে নিচ্ছে, মানি ব্যাগ ছিনিয়ে নিচ্ছে, মারধর করছে, তারা নাকি শান্তি সমাবেশ করছে। মানে এখন দেখা যাচ্ছে 71-এর রাজাকার এখন এই নতুন ফরম্যাটে তারা বিএনপির একটা ন্যায়সঙ্গত আন্দোলনের পাশাপাশি, এবং এটা কোনো গণতান্ত্রিক দেশে ভাবা যায়? ওই দিন নিশ্চয়ই আপনাদের চোখে পড়ে সিরাজ ইসলাম চৌধুরী সাহেব বলেছেন যেটা অগণতান্ত্রিক।
মানে যেখানেই কর্মসূচি দেয়া হোক সেখানেই তারা শান্তি সমাবেশ করবে, তার পাশে শাহবাগ বসে ছাত্রলীগ মাস্তানি করে, বিভিন্ন জায়গায় যুবলীগ টুবলীগ এবং কথাবার্তা বলে এমন ভাবে যে দেশটা আসলে তো আফ্রিকার কিছু দেশ আছে, আমরা সবাই ইতিহাস সচেতন, এই যে স্বৈরাচারা দখল করে রাখে, আমাদের দেশটা তো দখল করে রাখা হচ্ছে, জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নেই। ধরুন মিলিটারি ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি এবং আওয়ামী লীগের কিছু লোকজন মিলে দেশটা কিন্তু দখল করে রেখেছে, তারা দেদারসে লুটপাট করছে। এই যে আমরা জানি নিশ্চয়ই গত 14 বছরে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে, কার কোনো শাস্তি হয়েছে? এই যে বেসিক ব্যাংক নষ্ট করে দিল, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, তাও একটু বলে নেই। বেসিক ব্যাংক বাচ্চু সাহেব শেষ করে দিলেন। পার্লামেন্টে অর্থমন্ত্রী আব্দুল মুহিত সাহেব 6 বার বলেছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তো এখন কিন্তু কোনো দুর্নীতি 2-4-10 কোটি টাকা শুনবেন না, 2-4 হাজার কোটি টাকার শুনবে, এবং এটা এখন গাফা হয়ে গেছে। তো এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। এখন ধরুন ব্যুরোক্রেসিতে কারা আছে আমরা কিন্তু জানি, সরাসরি দলীয় আনুগত্য যাদের আছে তারা কিন্তু প্রমোশন পাচ্ছে তারা, এবং এখন এমন একটা সিস্টেম হয়েছে যে এই যে বসংবদ গোষ্ঠী এবং সুবিধাভোগী গোষ্ঠী গড়ে তুলেছে, সেই গোষ্ঠীটি এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য কিন্তু কি বলে যে আরো বেশি চেষ্টা করছে। কারণ প্রমোশন পাওয়ার কথা আমি প্রমোশন পেয়েছি, আমার নিশ্চয়ই মনে আছে ম্যাডামের এফপি ছিলেন আমাদের জাকির ভাই, আমাদের মহসিনের ভিপি ছিলেন, তিনি কিন্তু এই মর্ম যাতনায় এবং এই লজ্জায় অপমানে অপদস্থ হয়ে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেছেন, এবং অকাল মৃত্যু, আর্লি এজে। এরকম ঘটনা হাজার হাজার আছে। নিশ্চয়ই আমাদের বন্ধু বান্ধব এখন যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারা একটি ভালো পদে সবার থাকার কথা, কিন্তু সবার পরিচয় খুঁজে খুঁজে, আমি একটা বাস্তব উদাহরণ বলি, আমাদের যে ভদ্রলোক আমাদের আসনে বিএনপির সভাপতি, আমাদের থানায় বিএনপির সভাপতি উপজেলায়, তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, কিন্তু তার মেয়ে বিসিএস এ চান্স পেয়েছে, কিন্তু তাকে চাকরি দেওয়া হয়নি, কারণ পুলিশ ভেরিফিকেশন বলা হয়েছে তার বাবা বিএনপির সভাপতি। এই বাস্তবতা তো বাংলাদেশে চলছে। এখন এগুলো সব পরিষ্কার করতে, বাংলাদেশের মুক্তির একমাত্র পথ, এবং বিএনপি যেহেতু জনগণের দল, জনসম্পৃক্ত দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশের সর্বত্র ঘুরে বেরিয়েছেন, খাল কেটেছেন, তার সুযোগ উত্তরসূরি জনাব তারেক রহমান, তিনিও বাংলাদেশে আনাচে কানে সবার সঙ্গে কিন্তু তার যোগাযোগ আছে, এবং তিনি সবার খোঁজ খবর রাখেন, এবং তার নেতৃত্বে তিনি এমন ভাবে এখন দলটি গড়ে তুলেছেন। আপনি দেখবেন যে একটি ছোট মিছিলের কথা বলে হাজার হাজার লাখ লাখ লোক চলে আসে, এবং এটি এখন আওয়ামী লীগের বড় আতঙ্কের কারণ হয়ে গেছে। এবং এখন তারা একটি বিশেষ কৌশল নিয়েছে, বিদেশিদের দ্বারা আওয়ামী লীগকে, বিএনপি কে রাজি করানো যে তোমরা নির্বাচনে আসো, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে হ্যাঁ আমি ভালো নির্বাচন দিব, মানে তাহলে আপনি এখন দেন না, এবার ভালো নির্বাচন দিবেন এই আশ্বাস দিচ্ছেন। 2018 সালে অনেক আশ্বাস দিয়েছিলেন, কিন্তু রাতে 60% ভোট কেটে রেখেছেন। তারপর 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন, পুলিশ, প্রশাসন, দলীয় ক্যাডার, যাতে বিরোধী দল যারা করে বা ভোট দিতে পারে ধানের শীষে, সেই সব লোক যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে। তা আমি আগে তার মানে আপনি বলছেন যে আগামী নির্বাচনও ঠিক একই প্রক্রিয়া হাঁটছে? অবশ্যই হাঁটছে, কারণ নিয়ন্ত্রণে থাকবে না। কারণ আমি একটু আগে বললাম না, অ্যাডমিনিস্ট্রেশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এত কিছু কিছু লোক এত অন্যায় অপরাধ বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তারা যদি ক্ষমতাচ্যুত হয় এবং লোকাল যারা আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছে তাদের টিকে থাকা খুব কঠিন হবে। সুতরাং সেই ভয় থেকেও তারা কিন্তু চাচ্ছে যে কোনো ভাবে হোক তাদের আমি 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 শুনেছি, সত্য কিনা জানি, তাদের নাকি দর্শন হচ্ছে এরকম এখন যে আমরা বাঘের পিঠে উঠেছি, নামলে বাঘ খেয়ে ফেলবে, সুতরাং এই পিঠে যতক্ষণ থাকতে পারি আমরা আমাদের সেটে থাকতে হবে। কিন্তু যুগে যুগে প্রমাণিত হয়েছে এগুলো 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 টিকে না। আইয়ুব খান বড় স্বৈরাচার ছিলেন, ইয়াহিয়া খান ছিলেন, আরো বহু ছিলেন, এরশাদ ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলন তো আমরা যারা অনুষ্ঠানে কথা বলছি আর 3 জন আলোচক, 3 জনই কোনো না কোনো ভাবে করেছি। এসব স্বৈরাচার টিকতে পারে না। সুতরাং বাংলাদেশের মানুষই বিজয়ী হবে এবং বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার হবে, বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবে, এবং সাম্য স্বাধীনতা যেটা থাকার কথা একটি গণতান্ত্রিক দেশে সেটি আবার ফিরে আসবে বলে আমি দৃঢ় আশা
অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। চমৎকার করে আপনারা বলেছেন, আমি খুবই খুশি এবং ভালো লেগেছে আপনার সঙ্গে আসলে থাকতে পেরে। একেবারে 1 মিনিটে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ইলিয়াস ভাই, জাস্ট 1 মিনিটে। এটা আমি যেটা বললাম আবারও বলি, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বাংলাদেশের জনগণকে নিজেদের স্বার্থেই এবং আমাদের পূর্বসূরীরাই দেশটি আমাদের দিয়ে গেছেন। এদের দেশনেত্রী বেগম খালেদা জি 2008 বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই স্লোগানটি কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ এবং তিনি যে কত বুদ্ধিদীপ্ত রাজনীতি করেছেন এই একটি স্লোগানে তার প্রমাণ আছে। সেই অবস্থায় কিন্তু আমরা এসে গেছি। দেশও বাঁচাতে হবে, মানুষও বাঁচাতে হবে। দেশ এবং মানুষ বাঁচানোর জন্য জনগণকে রাস্তায় নামতে হবে, গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করতে হবে। কোন অবস্থায় এই দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে না এবং নির্বাচন যদি দলীয় সরকার করতে চায় সেটি যাতে না করতে পারে। এবং ওই যে কথাটি আসাদ ভাই একটু আগে, দুলু ভাই একটু আগে বলেছেন যে হয়, বিএনপি মহাসচিবও বলেছেন যে এবার আমাদের স্পার্সপা একটা করতেই হবে, এর বাইরে আর কোন রাস্তা আছে বলে আমি মনে করি। এবং আমি খুব স্বস্তি প্রকাশ করছি যে এই সরকার বহু চেষ্টা করেছে। আমি তো বলি যে এখন যারা ছাত্রদল যুবদল করে এরা তো দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা, চাকরি পাবে না, গুম হতে পারে, খুন হতে পারে, অ্যারেস্ট হতে পারে, জেল খাটতে পারে, তারপরে কিন্তু তারা এই দলটি করছে এবং খুব ভালো লাগছে যে এই দলের নেতা কর্মীদের কিন্তু খুব বেশি কোথাও ভাগিয়ে নিতে পারে না। সুতরাং আমি মনে করি একটা গোষ্ঠী, একটা প্রজন্ম গড়ে উঠেছে যে দেশের ওই যে ম্যাডামের সেই স্লোগান দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই স্লোগানকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসাদ ভাই যদি 1 মিনিটে আমাদের যারা দর্শক রয়েছেন কিছু বলেন, জাস্ট 1 মিনিটে। আসাদ ভাই কি আছেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন? বোধহয় নেই। দুলু ভাই 1 মিনিটে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য থাকে তাহলে আপনার মাইকটা একটু কাইন্ডলি আনমিউট করে দেবেন, মিউট করা আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি। তো আমি যে কথাটা বলছিলাম যে দীর্ঘ প্রায় 14 বছরের বেশি সময় বর্তমান অবৈধ স্বৈর শাসকের বিরুদ্ধে আজকে আমাদের অনেক সহকর্মী ভাইকে আমরা হারিয়েছি। আমার জেলায় আপনারা জানেন যে একটা উপজেলা চেয়ারম্যানকে নৃশংসভাবে প্রকাশ্যে দিবালোকে যেভাবে পিটিয়ে হত্যা করেছিল সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ, এই ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখেছে। সেই মামলার চার্জশিট প্রায় 12 বছর পরে গত কয়েকদিন আগে দিয়েছে, যেটা যারা মেইন হত্যাকারী তাদেরকে বাদ দিয়ে। তো আজকে এই যে এই দীর্ঘ এই 14 বছরে আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি। তো আজকে আমাদের যে আন্দোলন, আজকে সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র হাতের এবং ভোটের এই অধিকার ফেরানোর যে আন্দোলন আমরা করছি, এই আন্দোলনে আমাদের একটাই আহ্বান, সারা দেশের মানুষ আজকে সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সকল মানুষের এবং সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের বিকল্প নাই। আমি সবার কাছে অনুরোধ রাখতে চাই, সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী সকল মানুষ যেভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, ঠিক এভাবে এদের পতন এবং এদেরকে ক্ষমতাচ্যুত করতে গেলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আমি সকলের কাছে এইটুকু অনুরোধ করতে চাই যে আন্দোলন আজকে চূড়ান্ত পর্যায়ে এসে গেছে। আমরা বিশ্বাস করি এই বছরই হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শেষ বছর এবং ইনশাআল্লাহ এদেশের মানুষ যদি একবার রাস্তা নেমে পড়ে, যেভাবে 2014 সালে বাংলাদেশের মানুষ যেভাবে নেমেছিল ঠিক একইভাবে যদি আরেকটা বার নামে, আমার বিশ্বাস হাসিনা ক্ষমতা থাকতে পারবে না। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই আহ্বান যে আমাদের যে আন্দোলন যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছাবে আমাদের আন্দোলন চলবে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ প্রিয় সুধী দর্শক বৃন্দ। আমরা এই 3 জন বিজ্ঞ আলোচকের আলোচনায় আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে সংকটের ভেতর দিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। সংকট থেকে উত্তরণের একটা মাত্র উপায় হচ্ছে আমাদের সবাইকে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসতে হবে। সে লক্ষ্য
সেটি হচ্ছে এই অবৈধ সরকারের পতনের জন্য এবং নিজেদের অধিকার আদায়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া। শুধু দর্শক বৃন্দ, আমরা আজকে আমাদের তিনজন বিজ্ঞ আলোচককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা বিশেষ করে দুলু ভাই সেই রাজশাহী থেকে প্রোগ্রাম করে ঢাকায় এসে আমাদের প্রোগ্রামে যুক্ত হয়েছেন। উনি অসুস্থ শারীরিকভাবে, আপনারা দোয়া করবেন, আমরা দোয়া চাই আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আসাদ ভাইকে, ইলিয়াস ভাইকে, যে আপনারা আপনাদের খুব মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এবং আমাদের যারা দর্শকবৃন্দ আশা করি আপনাদের আলোচনা উপভোগ করেছে। আমরা আমাদের আজকের এই ফোকাল পয়েন্টের 52তম পর্ব থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শকবৃন্দ আপনাদেরকে এই অনুষ্ঠানটি শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।